গুড ইভিনিং এভরিওয়ান। এই ভিডিওটা আমি আজকে বানাচ্ছি একটা ফ্রাস্ট্রেশন থেকে। আম ডাই হার্ড ফ্যান অফ KKR, কলকাতা নাইট রাইডার্স, বিকজ অফ কলকাতা নামটা আছে তাই। IPL খেলে অনেক ফ্র্যাঞ্চাইজি তাদেরকে সাপোর্ট করার বিভিন্ন আলাদা আলাদা রিজন রয়েছে। মুম্বাইকে কেউ সাপোর্ট করে রোহিত শর্মার জন্য, সচিনের লেগেসির জন্য। চেন্নাইকে সাপোর্ট করে অনেকে, কলকাতার লোকেদের কথা বলছি, বাইরের তো ডেফিনেটলি আছে এই ফ্যাক্টরটা। সেখানে ধোনির একটা লেগেসি আছে, কিন্তু KKR একমাত্র একটা টিম যেখানে অধিকাংশ মানুষ KKRকে সাপোর্ট করে বিকজ অফ কলকাতা নামটার জন্য। ইভেন RCB টিমকেও সাপোর্ট করে, যেরকম কলকাতার একটা লয়াল ফ্যান বেস রয়েছে, RCBরও একটা লয়াল ফ্যান বেস রয়েছে। এত জঘন্য পারফরমেন্সের পরেও কিন্তু RCBর ফ্যান প্রত্যেকটা ম্যাচ তাদের স্টেডিয়ামে যখন হয় ব্যাঙ্গালোরে তখন দেখতে যায়। সো সেই রকমই কলকাতারও একটা ফ্যান বেস রয়েছে, কিন্তু আমি তাদের দলে পড়ি যারা শুধু IPL যবে থেকে স্টার্ট হয়েছে তবে থেকে আজ অবধি কলকাতারই ফ্যান ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। কলকাতার ফ্যান মানে কলকাতা নাইট রাইডার্সের ফ্যান থাকবো যতদিন কলকাতা নামটা থাকবে। এই ফ্র্যাঞ্চাইজিটার সঙ্গে কলকাতা নামটা জড়িয়ে থাকবে যতদিন, ততদিন আমি এই ফ্র্যাঞ্চাইজির হয়ে গলা ফাটাবো। কারণ আমি আমার শহরকে নিয়ে খুব বেশি আবেগপ্রবণ, আমি আমার জন্মভূমিকে নিয়ে আবেগপ্রবণ, আমি আমার জন্মভূমির নামের সম্মানের জন্য অনেকটা কি বলবো, আগে গলা মানে নিজের একটা সে রাখি। সো এই ভিডিওটা বানাচ্ছি কলকাতা নাইট রাইডার্সের প্রতি কিছু অভিমান থেকে, কিছু রাগ থেকে। আমি এরকম অনেক দিন ধরে খেলা দেখছি, আমি এরকম ভিডিও বানাইনি সচরাচর কলকাতাকে নিয়ে। তবে আমার একটা বক্তব্য হচ্ছে, 25 কোটি দিয়ে যখন স্টারকে কেনা হয়েছিল তখনই একখানা প্রবলেম আমার মনে হয়েছিল যে এটা একটা মানে একটা কী বলবো, ওভারডু করা হয়ে গেছে, যেখানে জেরাল কোয়েটজার মতন প্লেয়ার মুম্বাই অনেক কম টাকায় তুলে নিয়ে গেছে এবং সে ডিসেন্ট পারফরমেন্স করছে। আলাদা বোলার ছিল, যেরকম আমি বলবো তো অনেক আলাদা বোলার ছিল, অনেক বিদেশি বোলার ছিল যাদেরকে অনেক কম টাকায় কেনা যেত। প্যাট কামিন্সকে কলকাতা নেয়নি, তার একটা কারণ হচ্ছে প্যাট কামিন্স কলকাতায় থেকে সেই রকম পারফরমেন্স কিছু দিতে পারেনি। তবে স্টার্কের মতন এরকম কি বলবো, দুঃস্বপ্নের মতন পারফরমেন্সও কোনো দিন মানে প্যাট কামিন্স দেয়নি। প্যাট কামিন্সের পারফরমেন্স ওয়াজ অ্যাভারেজ এবং গোটা বিশ্ব ক্রিকেটে স্টার্ককে কিন্তু একটা বিরাট বড় T20 বোলার হিসেবে দেখা হয় না। তবে স্টার্ককে অলওয়েজ হাই রেট করা হয়, কারণ ওর ক্রিকেটিং ব্রেন্সের জন্য। আর সেটা কিন্তু ও SRH গিয়ে যথেষ্ট ভালোভাবে করছে এবং KKR থাকলে পরে একটা ইটসেলফ চাপ তো থাকেই, ফ্যান্সদের চাপ প্লাস টিম ওনারটা যে শাহরুখ খান, তার নামের একটা প্রেশার। সো KKR ইজ আ ভেরি সিরিয়াস ফ্র্যাঞ্চাইজি। আমার মনে হয় মুম্বাইয়ের পর বা মুম্বাইয়ের পাশাপাশি যদি কোনো ফ্র্যাঞ্চাইজিকে রাখতে হয় যারা ইন্ডিয়ান ক্রিকেটকেও অনেকটা কিছু দিয়েছে, তো তাদের মানে যে তাদের স্কাউট টিমের জন্য সব কিছুর জন্য, তো মুম্বাই অ্যান্ড KKR এই দুটো ফ্র্যাঞ্চাইজি ইন্ডিয়ান ক্রিকেটের উন্নতির জন্য অনেকটা নেপথ্যে কাজ করে। কিন্তু কারণ অনেক ইয়াংস্টার্স উঠে আসে এই ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে, মুম্বাই KKR। RCBও করেছে, কিন্তু মেইনলি কিন্তু KKR আর মুম্বাইয়ের কথাই বলবো। যাই হোক, সো যেটা বক্তব্য হচ্ছে যে 25 কোটির মতন তো স্টার্ক খেলছেই না। আর স্টার্কের খেলা দেখা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও নিজেকে সেভ করে রাখতে চাইছে এবং ওর পারফরমেন্স অ্যাভারেজ হবে এটাও জানে। ও খালি বাঁচতে চাইছে যে আমার স্পেলটা তাড়াতাড়ি শেষ হোক। আমার মনে হচ্ছে ওর ব্যাক অফ দ্য মাইন্ড কোনো ইনজুরির কোনো একটা কনসার্ন ওর রয়েছে, যে কোথাও একটা কিছু ওর রয়েছে এমন যেটাকে হাইড করেও খেলতে আসছে, বিকজ 25 কোটি টাকা পাচ্ছে। আর এরকম অনেক ব্যাপার আছে, হ্যাঁ, মানে এদের দেখবেন স্টার্ক কিন্তু একটু কিছু হলেই চট করে বসে পড়ছে, ফিজিওথেরাপি নিয়ে নিচ্ছে, এই ওই করছে। তার একটা কারণও আছে যে এদের এদের কিন্তু যদি একটা ধরে নিন একটা মিনিমাম চোট ফোট পেয়ে গেল এবং সেটা বোঝা গেল যে একটা লং পিরিয়ড টাইমের জন্য রেস্ট করতে হবে, এদের অনেক স্ট্র্যাটেজি আছে। এরা কিন্তু দেশে ফিরে যায় এবং এরা যখন খেলতে আসে এরা ইন্স্যুরেন্স করে একখানা, হেলথ ইন্স্যুরেন্স করে খেলতে আসে। ফলে ইন এনি ওয়ে ওদের কিন্তু একটা টাকা ওরা পেয়ে যায়। মানে এই নোংরা ব্যাপারগুলোর মধ্যে যেতে চাইছি না,
নোংরা ঠিক নয়, দেখুন ওদের তো প্রফেশন, এটা তো ওদের করতেই হবে। সো ওরা কিন্তু প্রফেশন যেহেতু এবং প্রফেশনাল ক্রিকেটার যেহেতু, তো ওরা অনেক কিছু করে আসে। তো আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে যে স্টার্কের যখন এরকম একটা ইস্যু, তখন স্টার্কের খোলাখুলি কোথাও একটা কথা বলা উচিত। এবার কথা হচ্ছে যে বলবেই বা কী করে, কিন্তু এটা বোঝা যাচ্ছে, এটা একদম মানে যেটাকে বলা হয় নগ্ন হয়ে গেছে সবার চোখের সামনে। মানে ওর রান আপ, স্টার্কের রান আপটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। আপনি ওয়ার্ল্ড কাপে স্টার্ককে দেখুন, আর ওয়ার্ল্ড কাপে যে বিরাট কিছু করেছিল তা না, বাট হ্যাঁ, ওর ওর যে বুদ্ধি, ওর যে স্কিল, সেইটা কিন্তু ও দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছে। মার খেয়েছিল, বাট যথেষ্ট চেষ্টা করেছে। এখানে তার সিকিভাগ দেখা যাচ্ছে না। এখানে স্টার্ক যে বোলিংটা করছে, এই ধরনের বোলিং পাড়া ক্রিকেটে হয়, আর এরকমভাবে মারে পাড়া ক্রিকেটে, যেরকমভাবে স্টার্কের মতন বোলারকে মারছে। তো স্টার্কের কোনোভাবেই এই ইয়েটা জাস্টিফাই করছে না তো অ্যামাউন্টটা। একে সেটা একটা প্রেশার, কলকাতার নামটা একটা প্রেশার, সব কিছু করে ও বাঁচতে চাইছে। তো আমার বক্তব্য হচ্ছে, ভাই 25 কোটি দিচ্ছ বলে, মানে দিয়েছো বলে তোমাকে সব ম্যাচ খেলাতেই হবে না, বিকজ অফ দ্য নেম যে স্টার্ক কোনো দিন একটা জ্বলে উঠবে। আরে ভাই, ও মিচেল স্টার্ক, ও টনি স্টার্ক তো নয়। মানে এরকম তো নয় যে হি ইজ আয়রন ম্যান এবং যে কোনো সময় একটা বিরাটভাবে ওই সব ফিল্ড পরে টোরে সেটা মানে কী বলবো, অ্যাভেঞ্জার্সের যেরকম ক্যাপ্টেন আমেরিকা, আর মানে টনি স্টার্ক ক্যাপ্টেন আমেরিকা নামেই ক্যাপ্টেন, কিন্তু মেন যে যার দিকে সবাই লুক আপ করে সে হচ্ছে টনি স্টার্ক। তো মিচেল স্টার্ক তো, টনি স্টার্ক তো নয়। তো আমার বক্তব্য হচ্ছে, তার থেকে দুষ্মন্তা চামিরাকে খেলাও। দুষ্মন্তা চামিরা এসেও 50 রান দেবে, কি হবে, 50 রান দেবে, তাই তো? উল্টোটাও তো হতে পারে, নাও তো দিতে পারে। ওকে ও স্টার্ট থেকে 50 রান প্রত্যেক ম্যাচে মানে যে দিচ্ছে, এবং যার জন্য কেকেআর একদম যাচ্ছে তাই অবস্থায় যাচ্ছে, তার থেকে খারাপ কিছু হবে না। হলে একই রকম হবে, নাহলে ভালো হবে। বা আমার মতে বলে একটা রাদারফোর্ডকে খেলাও, এক্সট্রা ব্যাটসম্যান খেলাও, হ্যাঁ, ইন্ডিয়ান পেসারদের উপরই ভরসা রাখো। এর আগের সিজনে যখন কেকেআর রিঙ্কুর দৌলতে জিতছিল, সেই সময় কেকেআরের কনসার্ন ছিল বোলিং, কিন্তু সেই সময়ও কিন্তু হর্ষিত রানা, বৈভব অরোরা এরা ডিসেন্ট পারফরমেন্স দিয়েছে। হর্ষিত রানার মতো ক্যাপ প্লেয়ার 4 ওভারে 32-34 রান দিচ্ছে, তিনটে করে উইকেট নিয়ে যাচ্ছে, সেখানে স্টার্ক লাস্ট ওভারে 21 রানের মতন রান ডিফেন্ড করতে এসে 3 বলে 3 6 খাচ্ছে। প্রথম বলটাকে আমি খুব বাজে বল বলবো না, ইট ওয়াজ আ ঠিকঠাক গোছের বল, আউটসাইড দ্য অফ স্টাম্প ওয়াইড ইয়র্কার করেছে, বাট স্টিল তোমার যেখানে তুমি পয়েন্টকে নিয়ে চলে এসছো, আগিয়ে নিয়ে চলে এসছো, তোমার ওই জায়গাটা পুরো ভ্যাকেন্ট। ওখান থেকে যদি থিকেজ লাগে, স্ল্যাশও করে দেয়, থিকেজও লাগে, কোনো ব্যাটসম্যান যদি থাকতো প্রপার ব্যাটসম্যান যে স্ল্যাশ করতে পারে, তাহলে তো সেটা 6 অটোমেটিক যাবে। তো তুমি ভাবলে কি টেল এন্ডার। এবার করণ শর্মা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট সার্কিটে অনেক দিন ধরে আছে, টেস্ট ক্রিকেটও খেলেছে। আনফর্চুনেটলি সেই রকম পারফরমেন্স দিতে পারেনি বলে ও আর সেই জায়গাটা করেনি, এবং করণ শর্মা ক্যান ব্যাট আ লিটল বিট, ঠিক আছে, সেটা আমরা আগের টেস্ট সিরিজেও দেখে এসেছি ইন্ডিয়ার। আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না এক্স্যাক্ট ফিগার্স কি। তো করণ শর্মা কিন্তু আজকে ঠান্ডা মাথা রেখে 3টে সুন্দর সুন্দর 6 মেরেছে, এবং প্রপার ক্রিকেটিং শট খেলে। প্রথম বলটা খুব খারাপ বল ছিল না, বাট স্টিল ওটা ইট ওয়াজ আ ভেরি গুড শট, যেটা প্রপার ব্যাটসম্যান খেলতো। স্ল্যাশ করেছে, পয়েন্টের ওপর দিয়ে 6, পেসটার গতির মধ্যে দিয়ে বেরিয়ে গেছে, গতিটাকে পুরোপুরি ইউজ করেছে। পরের বলগুলো তো একদম যেটাকে বলে যে মানে মানে দেখে মনে হচ্ছিলো, অনেস্টলি বলছি, দেখে মনে হচ্ছিলো ভেঙ্কটেশ আইয়ার বল করতে আসছে, আর উল্টো দিকে একটা ভালো প্রপার ব্যাটসম্যান দাঁড়িয়ে খেলছে, যে হয়তো মানে মিডল অর্ডার ফার্স্ট ডাউন সেকেন্ড ডাউনে খেলে, সেরকম একটা যে মানে সেই রকম লেভেলের ক্রিকেটিং শট খেলছিল করণ শর্মা। তো আমার মনে হয় যে 21 রান ডিফেন্ড করতে গিয়ে যার এই অবস্থা হচ্ছে, তার কোথাও একটা ভাই ব্যাক অফ দ্য মাইন্ড কিছু চলছে। যদি এইটা হয়ে থাকে যে ওকে ওর ইনজুরি বাঁচতে হবে, কারণ সামনে হচ্ছে টি20 ওয়ার্ল্ড কাপ, সেখানে ওকে জায়গা রাখতে হবে, এইটাও মানসিকতা হয়, তাহলে আগামী তো এরকম পারফরমেন্সই পাবেন। একটা কিংবা দুটো ম্যাচে ও নিজের মানে পুরোটা দেবে, তাহলে ওকে সেভ করে রাখুন। এখন ওকে বলুন, ওকে ঠিক আছে, তো তুমি খারাপ ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, আমরা তোকে ব্যাক করছি, তুমি বসো, এখন রেস্ট নাও, তুমি মাথাটাকে ফ্রি করো আগে, তোমাকে আমরা ক্রুশিয়াল ম্যাচে নিয়ে আসবো, তুমি নেটসে বল করো ভাই, নেটসে যাও, নেটসে বল করো, রাসেলের হাতে ওকে ছেড়ে দিন, প্যাদানি খাক ভালো করে, আগে নিজে 2-4টে জায়গায় ভালো বল করো, উইকেট টু উইকেট বল করো গো। মানে এরকম হয় জানেন তো, আমি যেহেতু দীর্ঘদিন ক্রিকেট নিয়ে চর্চা করেছি, নিজে খেলেওছি, আমি দেখেছি বড় মানে যে আমার বন্ধুবান্ধব যারা ধরে নিন রঞ্জি ফঞ্জি লেভেলের
খেলছিল আর কি, মানে রঞ্জি নয়, মানে যারা আর কি উড বি আর কি, যারা রঞ্জিতে চান্স পাবে এরকম কিছু আমার বন্ধুবান্ধব ছিল। তো তাদেরকে দেখেছি ব্যাট প্যাচ যখনই চলে আসতো না, তারা নেটসে কতক্ষণ সময় লাগাতো কটাতো তার কোনো ধারণা নেই। তার কারণ একটাই, যে ওই নেটসে গিয়ে মিডল অফ দ্য ব্যাট হতে হবে, মিডল অফ দ্য ব্যাট হতে হবে। যত মিডল অফ দ্য ব্যাট হবে তত কনফিডেন্স আসবে। তো ওকে নেটে দিয়ে দিন, ও নেটে বল করতেই থাকুক, রেস্ট করুক, জিম করুক, এই দিক সেই দিক করুক, ওকে আর খেলাবেন না, দয়া করে খেলাবেন না। এইটা যদি দেখেন আমার ভিডিওটা, দয়া করে ওকে আর খেলাবেন না। সরি। সো হয় দুষ্মন্তা চামিরাকে নিয়ে আসুন, নাহলে সাকিব খানকে চান্স দিন। ইন্ডিয়ান পেসার, যাকে এখনও কেউ খেলেনি, হয়তো সে একটা মিরাকেল করে দেবে, নাহলে 50-এর জায়গায় 60 রান দেবে একটা ম্যাচে। এই হচ্ছে ব্যাপার, মিচেল স্টার্কের থেকে বেশি 10 রান দেবে। তো তাতেও যা, এতেও তাই। মানে কলকাতা নাইট রাইডার্সের আগের বার কী হচ্ছিল, শুধু ব্যাটিংয়ে রিঙ্কু করছিল আর বিটস অ্যান্ড পিসের রানা করছিল কিছু এদিক ওদিক করে, সেই জন্য ম্যাচ হারছিল। বোলিং কিন্তু কলকাতা কনসার্ন হলো, আগেরবার বোলিংয়ের জন্য বিরাট কিছু হয়নি, বোলিং মোটামুটি হচ্ছিল। একটা ইনএক্সপিরিয়েন্স বোলিং লাইন আপ হলে যেরকম পারফরমেন্স হতে পারে সেই রকমই হচ্ছিল। কিন্তু এইবারে আপনি স্টার্ককে যে আনলেন, এবং গোটা সেই একটা আপনার ভোলবদল হয়ে যাবে এরকম একটা ভাবনা, যে 25 কোটি দিয়ে আমি স্টার্ককে এনেছি, ও একাই টনি স্টার্ক হয়ে যাবে, একাই গোটা অ্যাভেঞ্জার্স টিমটাকে নিয়ে এগিয়ে যাবে। এরকম তো হচ্ছে না, এরকম তো হচ্ছে না, আর হতেও না। তো তাহলে তাকে খেলি লাভ কী? আমার বক্তব্য হচ্ছে এটা। মানে আজকে কেকেআর ম্যাচটা জেতেনি, আজকে আরসিবি ম্যাচটা হেরে গেছে। 222 রান ডিফেন্ড করতে গিয়ে 221 রান করেছে ওরা। এটা আর কী হয়েছে? প্রত্যেক দিন 200 আপ স্কোর করছে, এবং আমরা খুব ভালো করে জানি মানে অলমোস্ট এভরি ম্যাচেই 200 আপ কেকেআর স্কোর করছে প্রত্যেক ম্যাচে। হয়তো সেটা হবে না, বাট আমরা এইটুকু জানি এবং আমরা এটুকু ব্যাক করছি আপনাদেরকে, যে ব্যাটিং এবার ভালো হচ্ছে, কোনো একদিন খারাপ হবে বস। কিন্তু সেই খারাপ দিনেও যদি বোলিং আপনার এই রকম হয়, তাহলে তো কোনো কথাই নেই। মানে ধরুন আপনি 220 রান করছেন অন অ্যান অ্যাভারেজ এভরি একটা দুটো ম্যাচ পরে পরে, এবার সেই ক্ষেত্রে যদি একটা ম্যাচে আপনি 160 বা 140-এ আউট হয়ে যান, আপনার যা বোলিং, তার মধ্যে যে মিচেল স্টার্ক নামক যে ব্যক্তিটি রয়েছেন, সে তো একাই 50 রান দিচ্ছে। তাহলে 150 রান বা 140 রান ডিফেন্ড করছেন, 50 রান মিচেল স্টার্কই দিয়ে দিল। তারপরে রইল কি আপনার কাছে? আপনি কি এক্সপেক্ট করছেন সুনীল নারায়ণ 4 ওভারে এসে 4 রান দিয়ে 4 উইকেট নিয়ে যাবে, কি 8 উইকেট নিয়ে যাবে? না, হর্ষিত রানা আসবে 4 ওভারে 10 রান দিয়ে গিয়ে 10 উইকেট নিয়ে চলে যাবে? এ তো পসিবল না। তো তাহলে হয় দুষ্মন্তা চামিরাকে নিয়ে আসুন, না হলে কোনো ইন্ডিয়ান পেসারকে দিয়েই খেলান, একটা ব্যাটসম্যান নিয়ে নিন। হ্যাঁ, তাতে আপনার রানটা বেশি হবে। 220-র জায়গায় আপনি চেষ্টা করুন, আমার যা বোলিং লাইন আপ বস, আমি একটা এম করি যে এই গ্রাউন্ডে 200 হচ্ছে পার স্কোর, ভালো একটা ডিসেন্ট যদি মানে ফাইটিং স্কোর হয় 220, আমাকে 240 করতে হবে। 240 করলে তবে আমি ডিফেন্ড করতে পারবো। মানে 200 হচ্ছে একটা পার স্কোর, ঠিকঠাক স্কোর, সম্মানীয় স্কোর, হ্যাঁ, যেটা ফাইট করা যায়। 220 হচ্ছে একটা উইনিং স্কোর, আপনাকে করতে হবে 240। তবে গিয়ে আপনি এইভাবে আপনার মাইন্ডসেট হতে হবে, আপনার বোলিং লাইন আপ যা এখন। তার জায়গায় আপনি যেরকম খেলছেন খেলুন। আপনি একটা এরকম বোলিং নিয়ে আসুন, সাকিব খানকে চান্স দিন বা দুষ্মন্তা চামিরাকে চান্স দিন। ওদেরকে তো নিশ্চয়ই মানে ইডেনের মাঠে ঘাসে জল দেওয়ার জন্য এবং আপনাদেরকে জল দেওয়ার জন্য, হ্যাঁ, এবং ড্রেসিং রুমে বসে পেরে ড্রেসিং রুম গরম করার জন্য তো ওদেরকে নিয়ে আসেননি, ওদেরকে খেলান। ঠিক আছে, আর কিছুই না। এমনিতে কেকেআর আমার বাবার টাকাতেও চলে না, কিছুই না, ও শাহরুখ খানের টাকা এবং অ্যাড ফ্যাড হ্যান ত্যান এইসবের দিয়ে চলছে। কিন্তু কেকেআরের যে ইডেনের যে একটা অংশ তো আমাদের মতন দর্শকরা টিকিট কেটে দেখতে যাচ্ছে, এবং আমাদের তারা আবেগ আছে বস। তো এই রকম মানে লোক সমাজে খিল্লির মতন, মানে আজকে যে কোনো জায়গায় যাবেন, ম্যাচ প্রিভিউ যা হচ্ছে, লোকে খিল্লি করছে দেখে। মিচেল স্টার্ক একটা বড় জোক, এই 2024-এর আইপিএলের সবথেকে বড় মিম মেটেরিয়ালকে, একটা হচ্ছে আরসিবি, একটা হচ্ছে মিচেল স্টার্ক একা, একটা হচ্ছে আরসিবি টিম, হ্যাঁ, আর এদিকে একটা হার্দিক পান্ডিয়াকে নিয়ে তারা যাচ্ছে তাই ব্যাপার হয়ে গেছে। গৌতম গম্ভীর একটা কথা বলেছিল না, যে আমরা ব্যক্তিকেন্দ্রিক একটা দেশে বাস করি, যেখানে আমরা ব্যক্তিকেন্দ্রিক লোক, মানে সব কিছুকে আমরা চেরিশ করি। একটা হার্দিক পান্ডিয়ার মতন প্লেয়ার, যে ওয়ার্ল্ড কাপ আপনার এত ব্রিলিয়েন্ট নক দিয়েছে, আপনার অনেক ম্যাচে আলাদা যে ম্যাচগুলোতে নিজের যে এত সুন্দর পারফরমেন্স করেছে, তার একটা মুম্বাইয়ের ক্যাপ্টেন্সির জন্য গোটা দেশ তাকে তুলনা করছে। মানে দেশের আগে এখন আইপিএল টিম হয়ে গেছে। হ্যাঁ, তো সেটার তো আর কিছু বলার নেই। আর যাই হোক, সেই নিয়ে কথা বলবো না আমি। কিন্তু যে বক্তব্য হচ্ছে আমার, যে বস মিচেল স্টার্ককে রেস্ট দাও, আর
একটু সম্মানের মতন করে হারো ভাই। আগের আমি কলকাতার এখন অবধি যখনই আমি অফিসের জন্য পুরো ম্যাচ দেখতে পারি না বলে আমি লাস্টে করি, হাইলাইটস দেখি। আমি আজ অবধি একটা হাইলাইটস দেখিনি, সেটা হচ্ছে যেটা সুনীল নারায়ণ সেঞ্চুরি করেছিল। আমার এত খারাপ লেগেছিলো, কষ্ট হয়েছিল আমার যে এই ম্যাচটা। কিন্তু ভাই মানে জস বাটলার যা খেলেছিল ওই ইনিংসটা, ভাই ওইটা মানা যায়। হ্যাঁ সেই ম্যাচেও মানে কিন্তু সালা মিচেল স্টার্ক 50-এর উপর রান দিয়েছে, মানে একা 50 রানের কোটা নিয়ে নিয়েছে, প্রত্যেক টিমকে গিয়ে বলে দিচ্ছে যে বস 50 রান করে আমি কিন্তু খেয়ে নেবো, তোমাদের চাপ নেই, 50 রানের দেখতো আমার, বাকি কিন্তু তোমাদের দেখে নিতে হবে, এইরকম একটা ব্যাপার। দয়া করুন একটু রেস্ট দিন, দরকার হলে ওগুলো রেহ্যাব ফেহ্যাব করান, ওর মাথা ফাতা একটু কাউন্সিলিং করান, কিছু একটা করান। নিয়ে এসছেন ওকে, ঠিক আছে, বলিংটা করাবেন না ওকে দিয়ে। ভালো থাকবেন।